চোখটা খুলে নীরবে দাঁড়িয়েছিলাম এখানে। মেঘের মাঝে আনমনে হারিয়ে যাওয়া পাহাড়গুলো যখন দৃশ্যমান হয় তখন অনুভব করতে পারি আমাদের অস্তিত্ব। নিজেদের ফিরে পাই যখন শুনতে পাই সাদা মেঘের ভেতর থেকে আসা অদ্ভুত এক শব্দ। শীতকালে মেঘ ও পাহাড়ের লুকোচুরি খেলা দেখতে পারবো লাইটলামে আসার আগে একদমই তা আশা করিনি। অসাধারণ সুন্দর এই লাইটলামের পাশাপাশি আমাদের আজকের এপিসোডে থাকছে শিলং শহরের দর্শনীয় কিছু স্থান, মদিনা মসজিদ এবং উমিয়াম লেক। শিলংয়ে আমরা শেষ 2 রাত ছিলাম এই স্টেইন গেস্ট হাউসে। তুলনামূলকভাবে আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য এই হোটেলের ভাড়া ঠিক আছে। এর মধ্যে জানিয়ে রাখি, ভারতের অন্যান্য ট্যুরিস্ট এরিয়া থেকে শিলংয়ে হোটেলের দাম একটু বেশি। এর প্রধান কারণ হচ্ছে পর্যটকের তুলনায় হোটেলের সংখ্যা অনেক কম। আপনারা এখন যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের আজকের ভ্রমণ সঙ্গী। তার ব্যাপারে একটু আলাদা করে বলতেই হয়। দেশের পথে নামক অনুষ্ঠানে টিঙ্কু ট্রাভেলার তাকে জলজান্ত এনসাইক্লোপিডিয়া নামে আখ্যায়িত করেছেন। দেখে নিন এর কিছু নমুনা। আগে তো রাজা জমিদার এখানে আসতো, ডাক্তারের প্রেসক্রিপশন দিত, আপনার শরীর খারাপ হয়েছে, হ্যাঁ শিলং চলে যান, শৈল শহর এখানে ভালো হয়ে যাবেন। এই গাছটাকে উইলো ট্রি বলে, এই যে ডান দিকের গাছটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটার কাঠ দিয়ে ক্রিকেটের ব্যাট তৈরি হয়। আর এটার বাকল ছিলে জল পড়ে, এর জন্য এটাকে উইপিং উইলো বলা হয়। এটার ফল ফুল হবে না, গাছের ডাল পুঁতে দিলে হবে, কিন্তু ঠান্ডা ওয়েদার লাগবে। সারা পৃথিবীতে 100 রকমের পাইন হয়, কিন্তু মেঘালয়াতে একমাত্র জায়গা যেখানে 9 রকমের পাইন পাবেন। এর নাম হচ্ছে ওয়ার্স লেক। 1902 সালে আসছিল উর্মিয়ে লন্ডন থেকে। ওই যে কাঠের বীজটা দেখেছেন না, মাছকে ছানা খাওয়াতে গিয়ে হীরের আংটি পরে গিয়েছিল। লেকটা শুকিয়েছে, আংটিটা পাইনি। এই রাস্তাটার নাম বিবেকানন্দ রোড। এই গভর্নর হাউস থেকে সামনের পয়েন্ট পর্যন্ত বিবেকানন্দ হেঁটে গিয়েছিল। এই পুরো এরিয়া সলিমুল্লাহ ছিল। এইটা অল ইন্ডিয়া রেডিও স্টেশন। এখানে কয়েক কিলোমিটার এরিয়া সলিমুল্লাহ ছিল। রতন দাদার জ্ঞানের ঝুলি থেকে জ্ঞান আহরণ করতে করতে আমরা চলে এলাম উমিয়াম লেক। এটি একটি কৃত্রিম লেক, আমাদের কাপ্তাই লেকের মতোই। পরিবার এবং বন্ধুদের নিয়ে পিকনিক করার জন্য ভালো একটা জায়গা। লেকটির পাশ দিয়ে দারুণ একটা রোড ট্রিপ দেওয়া যায়। আপনারা যারা শিলং থেকে আসামে যাবার প্ল্যান করবেন তারা এই চমৎকার রোড ট্রিপটি অবশ্যই প্ল্যানে রাখবেন। এখন উমিয়াম লেকের ব্যাপারটা হচ্ছে কাপ্তাই লেকের একটা রিফ্লেকশন এখানে। আর এইটার জন্য 50 রুপি দিয়ে ঢুকতে হয়, কিন্তু 50 রুপি দিয়ে এক্সপেকটেশন আরও বেশি ছিল। ওই এক্সপেকটেশনটা মিট করতে পারি না। বলছে আরও বড় জায়গা মনে করছিলাম ঘোরা যাবে। ওইটাই তো বলতে চাইতেছি যে আরও বড় জায়গা এক্সপেক্ট করছিলাম 50 রুপি দিয়ে, কিন্তু ছোট্ট একটা জায়গা দিয়ে এখানে একটা ভিউ পয়েন্ট করে রাখা হয়েছে। তারপর ওরা অনেক বেশি প্রফেশনাল এই ব্যাপারটাতে। এবার আমরা উপরের ভিউ পয়েন্ট থেকে দেখব। আমরা এখন যাচ্ছি গলফ কোর্স দেখতে। ছোটবেলা থেকে এই খেলাটা বোঝার চেষ্টা করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু তাই বলে খেলা দেখা তো আর বন্ধ করিনি। গলফ কোর্স থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চ দেখতে। বিশাল এই চার্চে ঢুকে দেখতে পেলাম এখানে বিয়ে হচ্ছে, তাই চুপচাপ দাঁড়িয়ে দেখলাম। আমাদের এখনকার লক্ষ্য লাইটলাম। পুলিশ বাজার থেকে লাইটলামের দূরত্ব 7 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি লাইটলামের দিকে।
একদিকে পাহাড়ি দৃশ্য আর তার সাথে রতনদার কাছ থেকে জানতে পারা নানা রকম তথ্য আমাদের জার্নিকে করে তোলে উপভোগ্য। আমরা ঘুরতে যাব আর রাস্তা ভুল করব না, তাহা কি করে হয়? এবারও আমাদের রাস্তা ভুলের গল্প। আরেকটি রাস্তা ভুল এবং এই আরেকটা রাস্তা ভুলের কারণে রাস্তা ভুলের ফলাফল এরকম। আমরা সামহাও কখনো কখনো মানে ম্যাক্সিমাম টাইমই রাস্তা ভুল করে ভালো জিনিস পাইছি, খারাপ জিনিস পাই। এই প্রথম মেঘালয়তে এত ওপেন, এত বড় পরিসরে মেঘ পাইতেছি শীতকালে, যেটা একটু রেয়ার। মেঘালয়তে এই সময় মেঘ পাওয়াটা একটু কঠিন। দেখেন সবাই, প্রতিবারই আমাদের রাস্তা ভুল আমাদের অসাধারণ কিছু স্থানের সাথে পরিচয় করিয়ে দেয়। এবার আমরা পেলাম এই পাথর বাগান। পাথর বাগান পার করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেঘের রাজ্যে। এই রাজ্যে সবকিছু ফিকে হয়ে যায় সাদার মধ্যে। শুভ্রতায় হারিয়ে আমরা বুঝে উঠতে পারছি না কি করব। এর মধ্যে আবার রয়েছে 0 ডিগ্রির সাথে আমাদের যুদ্ধ। অবশেষে পৌঁছে গেছি লাইটলাম। এখানে আসার পরে আসলে মাথা ঠিক নাই, আশপাশে কি যে অবস্থা, মানে মেঘে পুরোটা ঢেকে গেছে। খুবই এনজয় করতেছি এখানে। আমরা আমাদের ঠান্ডায় আসলে হাত পা জমে যাচ্ছে, তাই আমরা একটু ওয়ার্ম আপ করতেছি। ঠান্ডা লাগলে এরকম করবেন, তাহলে ঠিক আছে ভাই, এনজয় করেন আশপাশে। শিলং সিটি থেকে 35 কিলোমিটার দূরে আসতে হয় এখানে। এটার নাম হচ্ছে লাইটলাম। আপনারা যারা রকন 2 মুভিটা দেখেছেন, রকন 2 এর মুভির শুটিং হয়েছিল এইখানে। ইভেন হলিউডের একটা মুভি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমরা এটা শুনেছি, এন্ড অফ দ্য ওয়ার্ল্ডের শুটিংও এখানে হয়েছিল। অসম্ভব ভালো জায়গা, প্রচুর মেঘ। শীতকালে এত মেঘ আমি এখানে দেখতে পারবো এটা আমি আশা করিনি। ইউজুয়ালি এটা অন্যান্য সিজনে দেখা যায় বেশি, কিন্তু শীতকালে এখানে অতিরিক্ত মেঘ দেখা যাচ্ছে, যেটা এক্সপেকটেশনের বাইরে। তো আপনারা যারা আসবেন শিলংয়ে আসার সময় অবশ্যই এটা মাথায় নিয়ে আসবেন, লাইটলামে আসবেন। আর লাইটলামে আসার জন্য আপনাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হাতে রাখতেই হবে ফর জার্নি। Hasinda jonga doshong namarnga kafu এদিকে তাকা, বল। ও বলবো, ও এইটা হচ্ছে একটা জিপ লাইন দেখা যাচ্ছে। এটা এই জিপ লাইন দিয়ে আমরা প্রথমে ভাবছি যে সালেম এখান দিয়ে নেমে যাবো, কিন্তু সালেম পারবে না, কারণ এখান দিয়ে ভারী মালামাল নেওয়া হয়। এটা হচ্ছে একটা কার্গো ক্যারিয়ার টাইপ। এটা যে কত নিচে গেছে এটা স্টিল নাও বুঝাই যাচ্ছে না, কিন্তু ভালোই দূর মনে হয়, কারণ মেঘের মধ্যে মিশে গেছে। টেনশনটা অনেক বেশি এটা।
লাইটলাম দেখতে অনেকটা ক্যানিয়নের মতো, অন্য সময় আসলে পুরো ভিন্ন একটা দৃশ্য পাবেন। মেঘালয় ট্যুরে যেদিন আপনারা শিলং শহর ঘুরে দেখবেন সেদিন অবশ্যই লাইটলাম প্ল্যানে রাখতে ভুলবেন না। আমি এখন যেই লোকের সাথে দাঁড়িয়ে আছি ওনাকে বাংলাদেশে মোটামুটি যারা ট্রাভেল ফ্রিক তারা মোটামুটি জানে, এবং যারা কোনো একটা সোর্স থেকে মেঘালয় সম্পর্কে জানতে পারছেন তারা জানেন এই লোকটিকে। এনার নাম হচ্ছেন রতন। আপনারা সবাই টিঙ্কু ট্রাভেলারের বাংলার পথে অনুষ্ঠানটি থেকে ওনাকে চিনছেন। তো রতনদার থেকে জিজ্ঞেস করি আমরা যে রতনদা বাংলাদেশি কেমন লোকজন দেখতে পারতেছেন, আর বাংলাদেশিরা কেমন আসে মেঘালয়তে, আর বাংলাদেশিদের জন্য যদি রতনদা কিছু বলতে চায় আর কি। হ্যাঁ, ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশের প্রচুর লোক এখানে আসা যাওয়া করেন। বেশিরভাগ লোকেরাই আসেন ট্যাক্সি করে। এখানে বাস সার্ভিসও আছে, বাস সার্ভিসের লোক কম আসে, হ্যাঁ ট্যাক্সিতে বেশি আসে, এবং শিলংয়ের যত দর্শনীয় স্থান আছে সবগুলোই দেখে। আচ্ছা দাদা, এই বাস সার্ভিসের অ্যাডভান্টেজ বেশি না ট্যাক্সিতে অ্যাডভান্টেজ? ট্যাক্সিতে অনেক অ্যাডভান্টেজ, ট্যাক্সিতে স্বাধীনভাবে চলতে পারে, হ্যাঁ মুক্তভাবে চললো, তারপর যেখানে খুশি থাকলো, যেখানে খুশি দাঁড়ালো। হ্যাঁ, বাসের তো একটা টাইমিং থাকে, আর বাসটা প্যাকেজ ট্যুরে আসে, হ্যাঁ ডাইরেক্ট টাকাটুক শিলংয়ে এসে থামবে। হ্যাঁ, মাঝখানে শুধু খালি বর্ডারেই যাওয়া অপেক্ষা করবো, অন্য জায়গায় থামাতে পারে। ওইটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে, কিন্তু শিলংয়েও তো অনেক বাস সার্ভিস আছে, যে শিলং মেঘালয় ট্যুরিজম আছে, তো ওইটাতেও তারপরেও কেন এই বাস সার্ভিসের থেকে ট্যাক্সিটা বেশি প্রেফারেবল? না, বাস সার্ভিসে তো আপনার টাইমিংটা একটা ফ্যাক্টর থাকে, বিরাট ফ্যাক্টর। হ্যাঁ, প্রতিটি জায়গায় একটা যেমন 10 মিনিট 20 মিনিট টাইম ফ্যাক্টর থাকে। আর ট্যাক্সি তো নিজের খুশির মতো যেখানে খুশি দাঁড়াতে পারে, আর যখন খুশি যত সময় খুশি দাঁড়াতে পারে, হ্যাঁ তাদের মনের মধ্যে। আবার অন্যদিকে বাসটা একটু চিপ, কিন্তু বাসটা চিপ নাই, মানে একজনের জন্য চিপ, ফ্যামিলি আসলে লস। হ্যাঁ, কারণ বাসের 4 জনের ভাড়ায় ট্যাক্সির ভাড়ার চেয়ে বেশি পড়ে যায়। আচ্ছা, তো রতনদা হচ্ছে একদম মানে রানিং এনসাইক্লোপিডিয়া বা ডিকশনারি বা গুগল বা যাই বলেন আপনি, রতনদার কাছ থেকে মেঘালয় এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের পলিটিক্যাল হিস্ট্রি, 47-এর দেশভাগ, 1971 সালে যুদ্ধ, আপনার যা জানতে ইচ্ছা হয় রতনদার থেকে ভালোভাবে ব্যাখ্যা আমি এখন পর্যন্ত কাউকে দিতে দেখি নাই। আর আমার এইটা হচ্ছে 3rd টাইম ইন মেঘালয়া, কিন্তু আমি এখন পর্যন্ত যত ড্রাইভারের সাথে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি রতনদার মতো এত ডেপথ অফ নলেজ কাউকে দেখিনি। তো আপনাদের আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে, যারা এখানে আসতে চান রতনদার সাথে কন্ট্যাক্ট করবেন। পুলিশ বাজারে রতনদাকে চিনা না এমন কোনো ট্যাক্সি ড্রাইভার নাই। আমার নাম্বার হলো, মোবাইল নাম্বার হলো, বাংলাদেশ থেকে যদি ফোন করেন তাহলে 0091 দিয়ে, হ্যাঁ 9436103501। আর আমাকে বেশিরভাগ রাত্রেবেলা ফোন করলে ভালো হয়, কারণ দিনের বেলা সব জায়গায় নেটওয়ার্ক থাকে না, সব সময় পাওয়া যায় না। আর আপনি তো চালাইতে থাকেন দিনের বেলা, ড্রাইভিং এ থাকেন। ঠিক আছে দাদা, খুবই ধন্যবাদ। দাদার গাড়িটা সম্বন্ধে একটু বলি। গাড়িটাও কিন্তু অন্যান্য গাড়ির থেকে অনেক ভালো, অনেক স্পেস। আমার মতো লম্বা মানুষের মানে লেগ রুমের এনাফ লেগ রুম আছে। সামনের সিট বলেন, পিছের সিট বলেন, সাসপেনশনও ভালো। অনেক ঝাঁকি রাস্তা পার করে আসছি, সেটাতেও কোনো প্রবলেম হয়নি। 3 hours later. মেঘালয় একটা অদ্ভুত জায়গা, এখানে অনেক ধর্মাবলম্বী লোকজনই আছে। তো এখানে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট চার্চ আছে, এখানে রামকৃষ্ণ মিশন আছে। সেম টাইমে এখানে মদিনা মসজিদ আছে। তো মদিনা মসজিদ বেসিক্যালি আমাদের সৌদি আরবের মসজিদে নববীর একটা রেপ্লিকা বলা যেতে পারে, এবং এটা দেখতে অসাধারণ সুন্দর। আমরা অনেক দূর থেকে এটা দেখতে পেয়ে সবাই মাশাআল্লাহ বলছি। তো এটা আপনারা যারা আসবেন, এখানে লোকালি সবাই গ্লাস মসজিদ নামে চিনে, মদিনা মসজিদ নামেও চিনে। আপনারা জাস্ট এসে একবার দেখে যাবেন। মাশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন সবাই ভালো থাকুন।